হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এডুকেশন প্ল্যাটফর্মের নতুন আরেকটি পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি খালিদ হোসেন আছি তোমাদের সাথে। আজ আমরা দেখব প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায়টিতে কি কি প্রশ্ন আছে এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমরা দাগিয়ে রাখবো। যেহেতু তোমাদের আজকে প্রথম ক্লাস, আমরা বই থেকে শুরু করব। এরপর পর্যায়ক্রমে আমরা টেস্ট পেপার এবং গাইড সলিউশন করব। তো চলো আমরা দেখি অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমে যদি আমরা দেখি যে যেহেতু আমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টটা পড়তেছি, প্রথমে আমাদের জানা দরকার যে পদার্থবিজ্ঞান আসলে কি। আসলে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় পদার্থ বিজ্ঞান। ঠিক আছে, এখন আমরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিকে চলে যাই, যেখানে আছে পদার্থবিজ্ঞানের দুইটা ভাগ আছে। সেটা হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং 2 নম্বরে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে যে শাখাগুলো, তা হলো বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ, বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের কথা যদি বলি, এখানে আছে কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান সহ বিজ্ঞানের যেসব আধুনিক শাখাগুলো আছে সেগুলো এই পদার্থবিজ্ঞানের শাখা। এখন আমরা চলে আসি নিচের দিকে। এইগুলো আমাদের যে তথ্যগুলো আছে এগুলো আসলে কোনো ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের কোনো কাজেও লাগবে না পরীক্ষাতে, এগুলো দেওয়া আছে শুধু তোমাদের জানার জন্য আর কি। এখন আমরা চলে আসি উপসর্গের দিকে। উপসর্গ, উপসর্গগুলো জানা কেন প্রয়োজন? কারণ তোমাদের অনেক ম্যাথ আছে, ফিজিক্সে, যেগুলো করতে গেলে তোমাদের এই উপসর্গগুলো অবশ্যই জানতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল দেওয়া আছে। এখানে টেবিলটাতে বিভিন্ন রাশি দেওয়া আছে, যেগুলোকে মৌলিক রাশি বলা হচ্ছে। এখন মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এগুলোর এককও পাশাপাশি দেওয়া আছে। একক কি? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল এবং দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এগুলো সংক্ষিপ্ত রূপ আকারে এইভাবে ব্যবহার করা হয়। যেমন আমরা তো অঙ্ক করার সময় মিটার পুরোপুরি লিখি না, আমরা কি লিখি? এম দ্বারা প্রকাশ করি। তেমন কি কিলোগ্রামকে আমরা কেজি আকারে লিখি। তোমাদের এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এমসিকিউতে আসে বেশিরভাগই, যে বিদ্যুৎ প্রবাহের একক কি? তখন তোমাকে বলতে হবে যে বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এরকমভাবে বেশ কিছু প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেখা যায়। এখন আমরা দেখি এখানে কিছু তথ্য আছে যে নিকটতম, পৃথিবীর নিকটতম গ্যালাক্সি কোনটা, নিকটতম নক্ষত্র কোনটা। এগুলো মাঝে মধ্যে আসে, আবার বেশিরভাগ সময় আসে না। এগুলো মুখস্থ করার খুব একটা প্রয়োজন মনে হয় না। এখন আমরা আরো নিচের দিকে যদি আসি, এখানে উপসর্গ বা গুণিতকের একটা অংশ আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা। এখানে দেওয়া আছে, দেখো, প্রথমে আছে হলো ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, বিভিন্ন আছে। তো এইগুলার আমাদের জানা প্রয়োজন কিভাবে, যে এখান থেকে আমাদের কিভাবে হিসাব করতে হয়, যে আমাদের মনে করো মিটার, মিটার থেকে আমরা হিসাব করব যে 1 মিটারে কত ডেকামিটার। তো এখানে দেখো 1 মিটারে 10 ডেকামিটার, 10⁻1 মানে হলো 10। আর 1 মিটারে, সরি, 1 হেক্টোমিটারে কত মিটার? 10⁻² মিটার, মানে 100 মিটার। এখন কিলোমিটারের কথা যদি বলি, কিলো মানে হলো তাহলে 10⁻³ মানে 1000 মিটার। এইভাবে তোমাদের এইগুলো মনে রাখতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবা যে এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন কেমন? যে ডেকার পরে কিলো পর্যন্ত এক এক করে বাড়ছে, ডেকা থেকে কিলো পর্যন্ত এক এক করে বাড়ছে, 1 2 3। এরপরে ব্যাপারগুলো 3 3 করে বাড়ছে। দেখো, কিলো এর পরে 10⁻³, এরপরে 10⁻6 মানে 3 বাড়ছে। গিগা এর ক্ষেত্রে কেমন হয়েছে? 10⁻9, অর্থাৎ 3 করে বাড়ছে। এই পর্যন্ত এক্সা পর্যন্ত হলো 10⁻18 হয়েছে, 3 3 করে বাড়ার পরে। এই দিকের ব্যাপারটা আবার একটু অন্যরকম, যে
ডেসি থেকে মিলি পর্যন্ত তিন তিন করে এক এক করে কমবে। 10⁻⁻1 মানে 1/10 বা 0.1, 10⁻², মানে হলো 1/100 অর্থাৎ 0.01। এইভাবে মিলি পর্যন্ত 1/1000 অর্থাৎ 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। এইভাবে তিন তিন করে বাড়বে। এরপরে মিলির পর থেকে অটো পর্যন্ত, এটো পর্যন্ত তিন তিন করে বেড়ে 10⁻18 হবে। আশা করি তোমরা এগুলো সহজেই বুঝতে পারবা। এখন আমরা চলে আসি মাত্রা। মাত্রা ব্যাপারটা কি আসলে? মাত্রা আসলে আমাদের যে একটু আগে আমরা পড়লাম যে বেসিক অর্থাৎ মৌলিক 7টি রাশি আছে, এই 7টি মৌলিক রাশি দিয়ে আমরা যে বাকি যৌগিক রাশিগুলো প্রকাশ করি তাকেই মাত্রা বলে। এখানে একটা অফিসিয়াল সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ ফর্মাল সংজ্ঞা। একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে। অর্থাৎ যেমন বেগ, বেগের ক্ষেত্রে আমরা কি জানি? বেগ সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ সময় বাই দূরত্ব। এখন সময় একটু ভুল লেখছে এরা, দূরত্ব ডিভাইডেড বাই সময় হবে। এখানে বাংলাতে ভুল লেখছে, কিন্তু রাশি লেখার সময় ঠিকই লেখছে। তাহলে বেগের মাত্রা কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের এল দ্বারা। একটা কথা মনে রাখতে হবে যে বেগ, বেগের যে মাত্রাগুলো আছে বা রাশির মাত্রা আছে, এগুলাকে সবসময় বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। যেমন দেখো, দূরত্বের মাত্রা এল, টি হলো সময়ের মাত্রা। তাহলে এল এবং টি⁻⁻1 কিভাবে হলো? টি যখন আমি এল এর পাশে গুণ আকারে লিখতে যাবো, তখন এটা যেহেতু ভাগ অবস্থায় ছিল, এজন্য -1 লিখতে হবে। তেমনভাবে এখানে দেখো ত্বরণের মাত্রা কি দেওয়া আছে? ত্বরণের মাত্রা দেওয়া আছে সময় ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার। আসলে একটু ভুল লেখছে, সেটা হলো দূরত্ব বাই সময় স্কোয়ার হবে। তাহলে দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং সময়কে প্রকাশ করি টি দ্বারা, টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার যদি পাশে গুণ আকারে লিখতে চাই এল এর পাশে, তাহলে কি হবে? মাইনাস হবে, অর্থাৎ এল টি⁻²। এই হলো আমাদের মাত্রা। এখন বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত কিছু আছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এখন আমরা আসি পরিমাপের যন্ত্রপাতি। পরিমাপের যন্ত্রপাতির মধ্যে সব থেকে সাধারণ বিষয় হলো স্কেল। স্কেল আসলে কি? যেই জিনিসটার সাথে আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করি সেটা আসলে স্কেল। স্কেল অনেক রকম হইতে পারে, মিটার স্কেল, সেন্টিমিটার স্কেল ইত্যাদি আকারে থাকে। এখন মিটার স্কেল কাকে বলে? 1 মিটার লম্বা এটাকে মিটার স্কেল বলা হয়। 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলা হয়। এখন আমরা চলে আসি যে একটা স্পেশাল স্কেলে, সেটাকে বলা হবে ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেল জিনিসটা কি সেটা আমরা আস্তে আস্তে জানবো বা দেখবো। তোমরা এইদিকে একটা চিত্র দেখো, যে এই যে এইখানে এই চিত্রটার কথা যদি বলি, এইখানে যে চিত্রটা দেওয়া আছে এটা আসলে স্লাইড ক্যালিপার্সের চিত্র, বাম পাশের চিত্রটা। এইটাকে স্লাইড ক্যালিপার্স বলা হচ্ছে, কিন্তু এইখানে পুরো যন্ত্রটাকে আসলে স্লাইড ক্যালিপার্স বলা হয়। কিন্তু এইখানে যে ছোট উপরে দেখতে পাচ্ছ যে এই যে এতটুকু যন্ত্র এইখানে ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় হলো যে ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই যে মূল স্কেলের সাথে যে আমার স্কেলটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই যে এই বড় স্কেলটাকে বলা আছে মূল স্কেল, আর এই যে ছোট একটা স্কেল দেওয়া আছে, এটা এই যে সামনে বা পিছনে সরানো যায়, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই পুরোটাকে। তো যাই হোক, ভার্নিয়ার স্কেলের বিষয়টা আমরা দেখলাম। এখন ভার্নিয়ার স্কেলের কিছু বিষয় আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন আমাদের জানতে হবে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলা হয়। এখন ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা আমরা দেখব। তো ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাতে আমরা চলে আসি, যে নিচের দিকে আছে যে মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ভিসি, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে কথা কি বললো? মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলেই ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। তাহলে ভার্নিয়ার সবচেয়ে মূল স্কেল যেটা আমরা দেখছি, যে মূল স্কেলে
আমাদের যে আমরা যে স্কেল দিয়ে রুলার দিয়ে আমরা দাগ কাটি, ওইখানে দেখবা সবচেয়ে ছোট ঘরটার মান হলো 1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের মান 1 মিলিমিটার। এবং 10 কেন, ভার্নিয়ার স্কেলে সাধারণত 10টা ঘর কাটা থাকে, এজন্য 10। তাহলে 1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 মিলিমিটার, বা এটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে 0.0001 মিটার হয়। এই ভার্নিয়ার ধ্রুবক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় অনেক প্রয়োজন হবে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, যে এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। ব্যালেন্স আসলে ভর মাপার একটা যন্ত্র। ব্যালেন্স কখন ব্যবহার করা হয়? ভর মাপার জন্য। থামাঘড়ি বা স্টপওয়াচ কেন ব্যবহার করে আমরা অলরেডি জানি, বর্তমানে এগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। স্টপওয়াচ ব্যবহার করা হয় কোনো পার্ট নেওয়ার জন্য, অর্থাৎ যেমন আমার একটা কাজ করতে কত সময় লাগলো বা কত সময় পর আমি থামবো, এগুলোর জন্য স্টপওয়াচ দরকার হয়। এখন আমরা যদি আরও নিচে চলে আসি, এইদিকে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা নামে একটা অংশ আছে। এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম অধ্যায়ের প্রশ্ন এটা। এখন দেখি, এইখানে একটা ম্যাথ দেখি, আসলে ম্যাথের মাধ্যমে করলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। সেটা হলো এই যে, ধরা যাক একটা বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি পেয়েছো 10 সেন্টিমিটার। ধরা যাক যা আপেক্ষিক ত্রুটি হয়েছে 10%। বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রথম প্রবলেমটাতে আসি, যে আপেক্ষিক ত্রুটি বিষয়টা কি। এখানে দেখো বলা হচ্ছে যে কোথায়, এইখানে আসি, এখানে দেখলে আসলে হবে না, কোনখানে দেখলে সব থেকে সহজে বুঝতে পারবো, একটু ওয়েট। আমরা এইখানে দেখতে পারি, এইখানে এইটা, যে কি বলা আছে, তুমি একটি বাক্স একটি রুলার দিয়ে মেপেছো, যেখানে সেন্টিমিটার দিয়ে দাগ কাটা আছে। তুমি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হিসেবে পেয়েছো কত কত, এত 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 মিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এর মধ্যে 10 সেন্টিমিটারটা হলো দৈর্ঘ্য, 5 সেন্টিমিটারটা হলো প্রস্থ এবং 4 সেন্টিমিটার হলো উচ্চতা। এখন বলতেছে তোমার মাপে কত শতাংশ ত্রুটি রয়েছে। এখন দেখি, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা কি বের করি? আয়তন বের করি, তাই না? তাহলে এখানে দেখো সমাধানের ক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু সেন্টিমিটার স্কেলে দাগ দেওয়া আছে, এজন্য ত্রুটি 0.5%। এটা কিভাবে বের করলো? এটা আসলে একটা মান ধরে নিছে, যে সেন্টিমিটার স্কেলে যদি আমরা পরিমাপ করি তাহলে 0.5% প্লাস মাইনাস 0.5%, 5 সেন্টিমিটার ত্রুটি হতে পারে, অর্থাৎ 0.5 সেন্টিমিটার কম হইতে পারে, 0.5 সেন্টিমিটার বেশি হইতে পারে। এই যে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কি 10 প্লাস মাইনাস 0.5, এর কথা হলো, এর অর্থ হলো 10 থেকে 0.5 প্লাস হইতে পারে, অর্থাৎ বেশি হইতে পারে 0.5, আবার 10 থেকে মাইনাস 0.5ও হইতে পারে দৈর্ঘ্যটা, এজন্য বলা আছে 0 প্লাস মাইনাস 0.5। সেম ভাবে প্রস্থ পরিমাপের ক্ষেত্রে একই ত্রুটি হবে, 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। উচ্চতা পরিমাপের ক্ষেত্রে কি হবে? 4 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এখন আমরা আয়তনের ক্ষেত্রে আমরা সবাই অধিকাংশ জানি, আশা করি, যে আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো, দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 5, উচ্চতা ছিল 4 সেন্টিমিটার। সবগুলো গুণ করলে আমাদের কত হয়? 200 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কেন হলো? আমরা জানি আয়তনের ক্ষেত্রে কিউব হয়। এখন এখানে দেখো কি লিখছে, সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন। সবচেয়ে ছোট আয়তন মানে কি? আমি সবগুলা থেকে 0.5 করে বিয়োগ করব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে 0.5 করে বিয়োগ করার পর যেটা হবে তার আয়তন বের করব। এখন দেখো, 10 থেকে যদি 0.5 বিয়োগ করি, তারপরে 5 থেকে 0.5 বিয়োগ করি এবং 4 থেকে 0.5 বিয়োগ করে গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের রেজাল্ট কত আসছে? 149.625 সেন্টিমিটার কিউব। অর্থাৎ এটা আমাদের সবচেয়ে ছোট আয়তন। এখন তাহলে সবচেয়ে বড় আয়তন কত হবে? তাহলে আমরা যোগ করব এবার, 10-এর সাথে 0.5 যোগ, 5-এর সাথে 0.5 যোগ, 4-এর সাথে 0.5 যোগ করার পরে এগুলো একসাথে গুণ করে দিব, যেহেতু আমরা আয়তন বের করতেছি। তাহলে সবগুলো গুণ করলে আমার কত হলো? 259.875 সেন্টিমিটার কিউব। এখন আয়তনের যদি তুলনা করি, আমরা মেইন যে আয়তন
কোনো ত্রুটি বাদে কত বের করছিলাম, 200 সেন্টিমিটার কিউব, তাই না? আর সবচেয়ে ছোট আয়তন কত, 149.625 সেন্টিমিটার কিউব। আর সবচেয়ে বড় আয়তন কত, 259.875 সেন্টিমিটার কিউব। তাহলে এগুলো আমরা তুলনা করতেছি যে আয়তন তারা সব থেকে কম কোনটা, এই যে সব থেকে কম হলো এটা 149.625। তাহলে মাঝখানে ভি বলতে কি বোঝানো হয়েছে, এইখানে আমাদের এই যে 200 সেন্টিমিটার কিউব এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর সব থেকে বড় আয়তন কত, 259.875 সেন্টিমিটার কিউব। এখন চূড়ান্ত ত্রুটি আমরা কিভাবে বের করতে হয়, সব থেকে বেশি যেই ত্রুটিটা আছে সেটাই চিন্তা করতে হয়। তাহলে আমরা আমাদের যে আসল পরিমাপ ছিল 200 সেন্টিমিটার কিউব, ওটা থেকে একবার মাইনাস ছোট মানটা বিয়োগ দিব, আর একবার বড় যে মানটা ছিল ওইটা থেকে আমার মেইন যে ইয়েটা বের করছিলাম আয়তনটা সেটা বিয়োগ দেবো। তাহলে আমাদের মেইন ছিল 200 সেন্টিমিটার কিউব, ওটা থেকে ছোট আয়তনটা বাদ দিলে হয় হলো 50.375 সেন্টিমিটার কিউব। এবং সবচেয়ে বড় মানটা ছিল যেটা আয়তনটা, ওইখান থেকে আমাদের প্রধান যে আয়তন ওটা বিয়োগ দিলে হয় 59.875 সেন্টিমিটার কিউব। এখন এই দুইটার মধ্যে আমাদের বড়টা চিন্তা করতে হবে, যেহেতু ত্রুটি কোনটা বেশি সেটাই বিবেচনায় নিতে হয়। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি হলো 59.875 সেন্টিমিটার কিউব। এখন চূড়ান্ত ত্রুটি তো আমাদের হলো, এখন আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র কি, আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই আমার যে প্রধান পরিমাপ। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রধান পরিমাপ। তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের এখান থেকে পেলাম 59.875 ডিভাইডেড বাই কত, আমাদের যে প্রধান যে আয়তন ছিল সেটা 200 ইন্টু 100। তাহলে এখান থেকে পার্সেন্টেজ করলে 30%-এর কাছাকাছি হয় উত্তর। তো এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা আসলে থিওরি পড়ে অত কিছু বুঝতে পারি না ফিজিক্সে, আমরা যখন গাইড সলিউশন করব তখন আমরা দেখতে পারবো যে ব্যাপারগুলো আরও সহজ হয়ে গেছে আমাদের। এখান থেকে যদি এমসিকিউগুলো আমরা দেখি, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন, কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন হলো ম্যাক্স প্ল্যাঙ্ক। বোজন কার নাম থেকে এসেছে, এটা হলো সত্যেন্দ্রনাথ বসু। নিচের কোনটি মৌলিক রাশি নয়। এখন আমাদের ওই যে উপরে একটা ছক ছিল, এখানে মৌলিক রাশিগুলোর তালিকা দেওয়া ছিল। তাহলে তাপ আমাদের, ভর, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাপ, তাপ আমাদের মৌলিক রাশি নয়। এখান থেকে যদি আমরা আসি যে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তার প্রধান স্কেল পাঠ এত, ভার্নিয়ার সমাপতন এত এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত। তাহলে এইখানে আমরা একটা কাজ করব যে এইখান থেকে আমরা অঙ্কটা সলিউশন করে নেব, ঠিক আছে? সলিউশনটা কিভাবে করব, আমরা জানি ভার্নিয়ারের সাহায্যে যখন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করা হয় তখন সূত্রটা হলো এরকম যে এল প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এলটা কি, এলটাকে বলা হয় যে প্রধান স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট কত ছিল, এই যে এখান থেকে যদি আসি 4 সেন্টিমিটার। ভিটা কি, ভিটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার সমপাতনের মান কত, 7। এবং ভিসি কি, ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকের মান কত, 0.1 মিলিমিটার। তাহলে এইগুলোকে আমরা গুণ করে দিই, তাহলে এল এর মান কত, 4 ইন্টু এল প্লাস এখানে একটু মশা লাগবে, এল প্লাস, তাহলে এল প্লাস ভি এর মান কত ছিল 7 ইন্টু ভিসি। এখন একটা জিনিস দেখো, এখানে 0.1 মিলিমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের যে প্রধান স্কেল পার্ট ছিল ওইটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে। তাহলে আমাদের দুইটাকেই হয় সেন্টিমিটার বানাতে হবে অথবা মিলিমিটার বানাতে হবে। অ্যান্সার দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, এজন্য আমরা এটাকে সেন্টিমিটারে বানাবো, অর্থাৎ 0.1 মিলিমিটারকে সেন্টিমিটারে বানাবো। তাহলে 0.1 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে বানাই কত হয়, 0.01, তাহলে সেন্টিমিটার। তাহলে 4 প্লাস 7 গুণ 0.01, এটাকে যদি আমরা গুণ করি আমাদের অ্যান্সারটা
কত আসে সেটা আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে আমি একটু ক্যালকুলেটর ইউজ করে একটু সময় নিয়ে নিচ্ছি, দুঃখিত। সেটা হলো 7 গুণ 0.01 সমান 0.07 প্লাস 4, তাহলে 4.07 সেন্টিমিটার হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ তাহলে অ্যান্সারটা কত হবে? ক নাম্বার। এই আমাদের হইল। এখন বলতেছে খ চিত্রটির আয়তন কত, তাই না? খ চিত্রটির আয়তন কত? তাহলে এখান থেকে আমরা দেখব খ চিত্রটির আয়তন কত হয়। তো আমরা খ চিত্রতে দেখতে পাচ্ছি 3 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের যে ব্যাসার্ধ। এখন এটা একটা গোল বস্তু, গোল বস্তুর আয়তন আসলে গোলক, এটা আসলে একটা গোলক। গোল বস্তুর আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব কেমন? এখানে আমরা নিচে নিচে যদি লিখি 4/3 পাই আর কিউব, তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার, তাই না? তাহলে আর এর জায়গায় 3 যদি বসাই, 3 কিউব, 3 এর কিউব সমান কত হয় আমাদের? 27। তাহলে 4/3 পাই ইন্টু 27। আচ্ছা, এখানে 27টা এখানে লিখি। তাহলে 4/3 পাই ইন্টু 27। আর কিউবের মান এখান থেকে, আর কিউবের মান যেহেতু 27 আছে এখানে 27। তাহলে এখন দেখো এই 27কে যদি 3 দ্বারা কাটাকাটি করি, এখানে হয় হলো আমাদের কত? 3 নং 27, 9। তাহলে 4/9 পাই আর সরি, এখানে তাহলে এটা হবে খ চিত্রের আয়তন 4/3 পাই আর কিউব, এটাই হবে। মান বের করা নাই এখানে। ক ও খ চিত্রের আয়তনের অনুপাত কত? এটা করতে আসলে একটু সময় লাগবে, তোমরা এটা করে নিও, বাসায় হোমওয়ার্ক থাকলো। যদি না পারো তাহলে তোমাদেরকে গ্রুপে মেসেজ দিয়ে অথবা খাতায় করে তোমাদেরকে ছবি আঁকায় দিয়ে দেওয়া হবে। এটা তোমাদের HW থাকলো, HW। আর তোমরা বেশি বেশি প্রশ্ন করবা, এটা আমি আশা করতেছি। কিছু না বুঝতে পারলে তোমরা আমাদেরকে অ্যাডমিনদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারো অথবা আমাদের গ্রুপ যে আছে ওইখানে আলোচনা করতে পারো। তো আজকে এতটুকুই ছিল। আমরা যখন পরবর্তীতে গাইডের অর্থাৎ টেস্ট পেপারের প্রশ্নগুলো সলিউশন করবো, ব্যাপারগুলো তোমাদের কাছে আরও অনেকটা সহজ হয়ে যাবে আশা করি। তো আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।